ভয় করছে। কেন বাবা, তোর ভয় করছে কেন? আমরা তো বাবুদের বাড়িতে না বলে চলে এসেছি, ওরা কেউ দেখতে পেলে অপমান করে। বলা নেই কওয়া নেই, এই সন্ধ্যাবেলায় তোমরা এই বাড়িতে কি করছো? কি পরিচয় তোমাদের? গরিব মানুষের কি কোনো পরিচয় থাকে? ওসব মাঝে মাঝে কথা বলা বাদ দিয়ে বলো, কার সঙ্গে দেখা করতে চাও? সুমন্ত বাবুর সঙ্গে। তার মানে? হ্যাঁ, দয়া করে আপনি তাকে একবার পাঠিয়ে দিন, ওনার সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে। ও তুমি তাহলে সেই বাদের মেয়ে ছেলেটা? তোমার জন্য তো সকাল থেকে বাড়িতে কুরুক্ষেত্র যুদ্ধ লেগে গেছে। কুরুক্ষেত্র যুদ্ধ? তোমরা একটু দাঁড়াও, আমি মহাভারতের মহাযুদ্ধের নায়ক ওই কেষ্টটাকে দেখে নিয়ে আসি, যার হাতে আছে ওই গোটা চৌধুরী বাড়িকে পুরানো সুদর্শন চক্র। তোমরা একটু দাঁড়াও। ভয় করছি মা। হ্যাঁ, তাই চল বাবা, জুতো পালিশ করতে গিয়ে সেই বাবুর সঙ্গে দেখা হলে তখন এই 500 টাকাটা ফেরত দেবো। চল চল, এখান থেকে পালিয়ে চল। আপনি না মানে? তুমি কোন সাহসে বাড়িতে এসেছো? না মানে থাক থাক, তোমার সব মানে আমার জানা হয়ে গেছে। তুমি একটা বিধবা হয়ে আমার ছেলে সুমন্তর দিকে হাত বাড়িয়েছো। এত সাহস তুমি পেলে কোথায়? আপনি কি বলছেন? বুঝতে পারছেন না? শয়তান মেয়ে ছিল কোথাকার। আমার মাকে গাল দেবেন না। কি একটা রাস্তার মেয়ে ছেলে হয়ে এত বড় কথা? অবস্থাপন্ন বনিদি বাড়ির মহাপুরুষ বলি কি আপনারা দিনকে রাত মনে করেন? কোন সাহসে, কোন সাহসে মনে করেন আমরা গরিব মানুষরা মানুষ নই? কি বললে? আপনি আপনি আমি? আপনার পরনে দামি পোশাক, আপনি সমাজের নামী লোক, আপনার ভাগ্যের সূর্যটা আপনার মাথার মধ্যে, তাই নিজের ছায়ায় আপনি নিজেকে দেখতে পাচ্ছেন না। চল আসুন, আমরা এখান থেকে চলে যাব। ওই যত সহজে এই চৌধুরী বাড়িতে ঢোকা যায় তত সহজে এই চৌধুরী বাড়ি থেকে বেরোনো যায় না সুন্দরী। ঠিক বলেছেন দাদা বাবু। কি হবে মা? কি আবার হবে? বাবুদের 7 মহলার রাজপ্রাসাদে যখন ঢুকে পড়েছি তখন ওনারা হয়তো পুলিশকে খবর দিয়ে বলবে যে চোর ধরেছে, তাড়াতাড়ি আসুন, আর নইলে তোর আমার হাতে দড়ি বেঁধে ওদের গাড়ি রাখার গ্যারেজে ফেলে রাখবি। জেঠামশাই, এবার দেখেছেন তো এই মহিলা সুমন্ত দাস সম্পূর্ণ করে তার চরিত্রটা নষ্ট করেছে। কে? আমি চরিত্র নষ্ট করছি? হ্যাঁ হ্যাঁ, তুমি চরিত্র নষ্ট করেছো। তুমি আমার সুমন্তের মতো একটা ভালো ছেলেকে অন্ধকার চরিত্রের মধ্যে নিয়ে গেছো। না, আমি গরিব, কিন্তু আমার জীবনে অনেক অনেক আলো আছে। করবেই তো, অন্ধকার গলি থেকে লম বেরালো দগদগ করে ফেলে। হ্যাঁ, বাবুদের তো জিততেই হবে, যেমন করে হোক, ছলে বলে কৌশলে। তবে রে গণিকা, আমার দাদার কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করে এখন সত্যি সেজে অভিনয় করতে এসেছি। যুদ্ধ মেয়ে তোর মুখটা। ছোট বাবু, আমরা দুটো খুব মজা হয়েছে, আমাকে দিন, আমি পালিশ করে দেবো। তবে রে সোরে বাচ্চা। মারতে যেতে হয়, আপনি আমাকে মারুন। ওই জুতোটা তুই আমার মুখে মার, আমার মুখে মার। আচ্ছা, এখন ধরা পড়ে গিয়ে নিজেকে ঢেকে রাখবার চেষ্টা করতে তো লজ্জা করছে না? আমি তো কিছু ঢাকতে চাইছি না বাবা। ওই মহিলার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। তাহলে এই ছবিটা, এটা কি মিথ্যে? না মা, সত্যি, সূর্যের মতো সত্যি। তাহলে বল, কি জন্য এই মেয়েটা তোর গলা জড়িয়ে ধরেছিল? আপনার ছেলেকে অবিকল আমার স্বামীর মতো দেখতে বলে সেদিন ভুল করে আমি ওনার গলা ছড়িয়ে ধরে ফেলেছিলাম। কি বললো? মনে করে দেখুন বাবা, মনে করে দেখুন, ওই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আবার এই সংসারে ফিরে আসার পর পুলিশও ঠিক এই ভদ্র মহিলার মতো আমার পিছু নিয়ে বাড়িতে এসেছিল এবং অনেক কিছু জিজ্ঞাসাবাদও করেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তাই আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি, ভুল করেছি আমি। আমার ভুলের সাজা এই বাবুকে যেন দেবেন না। ঘটনা চক্রান্তে আমার ছেলের হাত ধরে আপনি আমার কাছে পৌঁছে গেছিলেন, আমার ছেলের হাতে দিয়ে এসেছিলেন 500 টাকা। দয়া করে এই টাকাটা নিয়ে আমাকে ঋণ মুক্তি করুন। আমার স্বামী খুনি, সে জেল থেকে পালিয়েছে, তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তাই
স্বামীর মতো উপকার দেখতে কোনো পর পুরুষের কাছে আমি দয়ার দান নিতে চাই না। চলে আয়, চলে আয় বাসু। লজ্জা, লজ্জা আমার জীবনের সবচেয়ে এত এত বড় লজ্জা। আমার জীবনের জঘন্যতম ভুল। আমার কথা বাবু, আমার তো মনে হচ্ছে আমি নিজের গাড়ি ঠাস ঠাস করে চড় মারি, নিজের গাড়ি ঠাস ঠাস করে চড় মারি। আর আমার কি হলো? তাহলে বল। এর শেষ। মিথ্যা কথাটা বললাম, তাও এক অনিবার্য কারণে। আর এই গীতার ছোঁয়া লাগা টাকাগুলো আমার কাছে ফিরে এলো, সেই গীতা হবে। তাহলে বল, এত সবের কারণ কি? বল কি কারণ? সেই জানোয়ার, লোভী, লম্পট, পুণ্যব্রত ছাড়া আবার কে? তুই আমাকে আর কোনোদিনও বাবা বলে ডাকবি না রে। ক্ষমা করে দাও বাবা। ক্ষমা, ক্ষমা তোকে আমি সেদিনেই করব যেদিন তুই আমার মেয়ের মতো বৈশালীকে এ বাড়িতে বিয়ে করে নিয়েছে স্ত্রীর মর্যাদা দিবি। হরিহর, সুমন্ত, তোরা ওই জানোয়ার পুণ্যব্রতকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দে। আর তারপর অভিষেকের সঙ্গে বৈশালীর বিয়ের আয়োজন কর, বুঝলি? বিয়ে, আমার বিয়ে। কি বললো মুখার্জি? ওই সমাজ বিরোধী খুনি লম্পট জেল পালানো আসামি হবার পরও দীর্ঘ 11 মাস ধরে ওই সুমন্ত চৌধুরীর চরিত্রে অভিনয় করতে করতে সত্যি সত্যি সুমন্ত চৌধুরী হতে ইচ্ছা করছে, তাই না? এবারের স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি সব সব আমার জানা, আজ আমার হাতের মুঠোয়। আমাকে আমাকে সুমন্ত চৌধুরী বলে মেনে নিয়েছে বাড়ির প্রায় সকলে। একমাত্র শুধু উজ্জ্বনী আমাকে বিশ্বাস করেনি, কিন্তু আমার বিশ্বাস উজ্জ্বনী একদিন সবকিছু মেনে নিয়ে তার সবকিছু সমর্পণ করবে আমার কাছে। আর আমিও তো একটু একটু করে উজ্জ্বনীকে ভালোবেসে ফেলেছি। আমার মনে হচ্ছে যেন সুমন্ত চৌধুরীর চরিত্রে অভিনয় করতে করতে আমি যেন সত্যি সত্যি সুমন্ত চৌধুরী হয়ে যাচ্ছি, কিন্তু না, সুমন্ত চৌধুরী হয়ে গেলে চলবে না। আমার বিবেক বলছে পল্লব, তুই ভুল করছিস, অন্যায় করছিস, পাপ করছিস। অনেক দেরি হয়ে গেছে পল্লব, অনেক। আর নয়, ওই ভুলের পথে তুই আর পা বাড়াস না। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, আমি আজ থেকে নিজেকে একটু একটু করে গুটিয়ে নেব। অনেক দেরি হয়ে গেছে পল্লব, অনেক। আর নয়। এই, কোথায় যাচ্ছ তুমি? চলো চলো, আজ আমি আর তুমি একসঙ্গে গল্প করবো। এসো। আপনিটা তুমি হয়ে গেল কি করে? আমার ভুলটা অনেকটা ভেঙে গিয়েছে বলে 11 মাস ধরে আমি তোমাকে সন্দেহ করেছি, আর সেই সন্দেহটাই তো আমার মনে ভুলের জন্ম দিয়েছিল। আজ আমি আমার সন্দেহের শেষ প্রশ্নটা তোমাকে করব, আর সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি নিশ্চিন্ত হব। আর সেই প্রশ্নটা হলো, আমার শরীরের কোন জায়গায় কি বিশেষ চিহ্ন আছে? তোমার শরীরে তলপেটের বাঁ দিকে। তোমার শরীরে তলপেটের বাঁ দিকে একটা লাল জরুল আছে উজ্জয়িনী। তুমি আছো, আমি আছি, অনুভবে তোমার জীবন। তুমি আছো, আমি আছি, অনুভবে তোমার জীবন। জানি রাত তোমার
কালীর মন্দিরে বন্ধক দেওয়া সিঁদুর ছাড়িয়ে আনতে তোমার যে এখনো 1 মাস বাকি। তো ধর্মশাস্ত্রের নিয়ম অনুযায়ী তোমার যে স্বামী সঙ্গ নিষিদ্ধ। না শোনো, আমি কিছুতেই দেখা করব না। জানার টাকা থেকে আমার সর্বঙ্গ চালা করে। ओ लाल दुपट्टे वाली तेरा नाम तो बता, ओ लाल दुपट्टे वाली तेरा नाम तो बता, नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি। মামলা কাটা একবার যদি পায়ে বিঁধে যায় না, সেটা বের করা খুব সহজ নয় অরুণা। খবরদার বলছি, তুমি আমার নাম ধরে ডাকলে। আমাকে তাড়াতে চাইলে আমি তোমার শাড়ির আঁচল ধরে টানবো। ওরে জানোয়ার, তুই কি জানিস আমি তোর চেয়ে বয়সে অনেক বড়। চেষ্টায় যখন ছাতি পাঠে না, তখন যে কোনো জল 1 গ্লাস পেলেই হলো। তুমি কিন্তু আরেকবার গেলে আমি লোক ডাকবো। কেন লোক ডাকবে? ওই বিধবা ননদের লোক দেখিয়ে তুমি আমার কাছ থেকে অনেক কিছু হাসিল করে নিয়েছো, তাই কাজে আমার মনের আগুনটা আজকে তোমাকেই নিভিয়ে দিতে হবে। খবরদার বলছি, একবার গেলবি না। তুমি জানো না, সেই দিনে জুতো মারার পরের দিন থেকে আমার স্বামী আমার দিকে ফিরেও তাকায় না। তাতে কি হয়েছে? অনেক ক্ষতি হয়ে গেছে ঠাকুরপো, অনেক ক্ষতি হয়ে গেছে। পাড়ার লোকের কাছে আমার সম্মান গেছে। আমার ননদ আমার দিকে একবারও ফিরেও তাকায় না। আমি তো তাকাবো। খবরদার বলছি, আর একবার এগিয়ে আসবে না, তাহলে কিন্তু আমি তুমি জানো না জানোয়ার, এক প্রকৃতির ছেলে ওই মাসুম প্রথম মিস্ত্রি বলে আমাকে আমি বলে ডাকতো। সেও আমার দিকে একবারও ফিরেও তাকায় না, ফিরেও তাকায় না। প্রথম রেখামি করো, আমার সাথে দোতলায় চলো। নইলে বারান্দা থেকে হাঁসকুটিটা নিয়ে এসে তোর গলায় বসাবো। কি এত সাহস তোর? ওকে বল, তোকে আর তোর বৌদিকে টানতে টানতে নিয়ে গিয়ে নিষিদ্ধ বলিতে বিক্রি করে দেবো। अरे कुत्ते का बच्चा, आँख खोल के देख, तेरा बीच में खड़ा है जानवर का काटे। পালা এখান থেকে, পালা পালা। বলা বলছে, তাদের এই কাঁটাটা দিয়ে তোর গলাটা পেঁচিয়ে পেঁচিয়ে কাটবো রে। সাক্ষাৎ বাবা কালী মাইরি পালায়, তাহলে ছুটি বুটি দিবে। জয় মা বাবা কালী। তোকে আমার বোন গীতার পায়ে তুলো চেটে খেতে হবে জানোয়ার। আমাকে তো জানোয়ার বললে কাশিদা, কিন্তু তোমার ওই বউটা কি পালিয়েছো? ওই দিন ওটার বিচার তো হবেই, কিন্তু তার আগে যিনি আমার সংসারের সম্মান রক্ষা করলেন তার পরিচয়টা জেনে নিন। কে ভাই আপনি? আমি যে অভিষেক, সুমন্ত চৌধুরীর ভাই। আপনি এক বিশেষ কারণে আমি আপনাদের বাড়িতে এসেছিলাম। হঠাৎ এই 2 মহিলার বিপন্ন অবস্থা থেকে আপনাদের বারান্দা থেকে এই কাটারিটা তুলে নিয়ে এসে আমাদের এই ইজ্জত বাঁচিয়েছে, আমাদের সম্মান রক্ষা করেছে। শুধু আপনাদের নয়, আমি এই সমস্ত নারী সমাজকে উদ্দেশ্য করে বলছি, তোমরা তোমাদের পোশাক আচার সম্পর্কে একটু সচেতন হও। অযথা পুরুষের দৃষ্টি আকর্ষণ করে নিজেদের বিপদ ডেকে আনবে না। তাহলে জানবো পুরুষরা নারীদের শত্রু নয়, নারীরা নিজেরাই নিজেদের শত্রু। বাবা, বাবা, তুমি আমায় ক্ষমা করো। না বুঝি আমি অনেক অন্যায় করেছি, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। আমি এমন ভুল করবো না। বৌদি, 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 তুমি আমায় ক্ষমা করো না বুঝি। আমিও তোমার অনেক ক্ষতি করেছি, অনেক অপমান করেছি। তুমি আমায় ক্ষমা করো না বৌদি। না না, আপনারা কাঁদবেন না, ভুল তো মানুষ মাত্রই হয়। তা আমাকে ক্ষমা করে দেবেন আমার। আর এই নিন আমার বিয়ের নিমন্ত্রণ পত্র, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। ভাই ফুলসজ্জার দিন নয়, বিয়ের দিন এসে আমাদের আশীর্বাদ করে যাবেন। আপনারাও কিন্তু আসবেন, আপনারাও কিন্তু আসবেন। ঠাকুরজি, আমি বাসুদেবকে নিয়ে মন্দিরে চললাম। তুমি পারলে তোমার দাদাকে নিয়ে মন্দিরে এসো। আজ আমরা সবাই মিলে
দেখলি ধরে গীতা, ভুল মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। ঠিক যেমন তোর বৌদি ভুল করেছিল লোভের পথে পা বাড়িয়ে, ঠিক সেরকম তুইও ভুল করছিস আমাদের মিল মালিক অংশুমান বাবুর ছেলে সুমন্ত বাবুকে ওই পল্লব মুখার্জি ভেবে। পাশু পেল তার মামি মাকে, দাদা পেল জীবনের শান্তি, বৌদি পেল দাদাকে, বৈশালী দেবী হয়তো কিছুক্ষণের মধ্যেই তার মনের মানুষটিকেও পেয়ে যাবে। কিন্তু আমি কি পেলাম? আমি কি পেলাম? আমি কি পেলাম? দেবী বাড়িতে আছে? আপনি? না মানে আমি এসেছিলাম কি ওই বাসুর সঙ্গে দেখা করতে। কেন কেন এসেছেন? বাসুর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? যদি আমি পল্লব মুখার্জি হতাম তাহলে বলতাম বাসুর সাথে আমার রক্তের সম্পর্ক, সে আমার সন্তান। আপনি কি আমাকে অপমান করতে এসেছেন? না 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 দেবী না, আমি আপনাকে সম্মান জানাতে এসেছি। কিসের সম্মান? কেমন সম্মান? আপনি আপনি ওই রামপট পল্লব মুখার্জির মতো দেখতে বলে আপনি কি আমার জীবনটা জানেন খেলা করতেছেন? মানুষের জীবন তো একটা খেলাই গীতা দেবী। কি বললেন আপনি? ঠিকই বলেছি। এই যে দেখুন না, নিয়তির অনিবার্য খেলায় আপনার স্বামী পল্লব মুখার্জির মতো অবিকল আমাকে দেখতে, তাই আপনি এত ঘৃণার চোখে আমার সাথে ব্যবহার করছেন। বেরিয়ে যান, বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। গীতা, খবরদার আমার নাম ধরে ডাকবেন না সুমন্ত বাবু, আমার নাম ধরে ডাকার অধিকার আপনার নেই। অনিবার্য খেলায় সেই অধিকার যদি আমি পেয়ে যাই। আপনি আপনি কি মানুষ নাকি? পশু ছিলাম গীতা, পশু ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি আমার এই ঘুমন্ত মনটা জেগে উঠেছি। লোভ লালসা ব্যভিচারের অন্ধকার কাটিয়ে আমার জীবনে আস্তে আস্তে হচ্ছে নবজন্মের সূর্যোদয়। তাই আপনাকে, কি বললেন? কি তাই বললেন? তোমাকে তোমাকে নয়, আপনাকে। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি আর কপালে কি সে তো কেউ জানে না। সুমন্ত বাবু, ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে কেউ জানে না। সুমন্ত বাবু কাঁদতে কাঁদতে চলে গেল। তবে কি ওই পল্লব মুখার্জি ছদ্মবেশে আমাকে পরীক্ষা করতে এসেছিল? হ্যাঁ, গানের ভাষাগুলো কি সুন্দর, মনে হচ্ছিল উনি যেন কিছু খুঁজে বেড়াচ্ছে। যেমন করে খুঁজে বেড়াই পরশ পাথর। পরশ পাথর উনি খুঁজতে আসেননি, উনি এসেছিলেন ওনার স্ত্রীর সাথে দেখা করতে। ওনার স্ত্রী? হ্যাঁ। ওনার স্ত্রী তো উজ্জয়িনী দেবী। না 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 না, ওটা মিথ্যে। ওনার স্ত্রীর নাম গীতা। আরে আপনি কি যা তা বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? তাই বলে যাচ্ছেন একদম উল্টো পাল্টা কথা। হ্যাঁ, ওই সুমন্তই আমার বুকের মধ্যে ঘুরিয়ে দিয়েছে একটা জাতা। আচ্ছা কি ব্যাপার বলুন তো, ওই সুমন্ত বাবুকে আপনার শত্রু? ছিল ছিল শত্রু ছিল, ওকে আমি নিজের হাতে গুলি করে মেরে ফেলেছি। কি বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও সুমন্ত চৌধুরী নয়, আসল নাম পল্লব মুখার্জি। না, না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পল্লব মুখার্জি সেজে ওই আপনাকে যেমন ঠকিয়েছে তেমনি ঠকাচ্ছে ওই চৌধুরী বাড়িতে। আর ও পল্লব মুখার্জি সেজে লক্ষ লক্ষ টাকার পয়রা ওড়াচ্ছে আর ভোগ করছে ওই উজ্জয়িনীর যৌবন। তবে কি সেদিন আমার চোখ ঠিক চিনতে পেরেছিল?
পল্লব ধরা পড়ে যাওয়ার ভয়ে অভিনয় করে যাচ্ছিল সুমন্ত চৌধুরী, অভিনয় করে যাচ্ছিল। হ্যাঁ, আপনাকে ওর ওই মুখোশটা টেনে ছিঁড়ে খুলে ফেলতে হবে। কি করে? সেই মন্ত্রটা শিখিয়ে দেবে ওই অংশুমান চৌধুরীর ভাইজির জামাই পুণ্যব্রত। আপনি রেডি হয়ে থাকবেন, আমি এসে ঠিক সময় আপনাকে নিয়ে যাব। কিন্তু কবে? মাত্র 6 দিন পর। ওই অভিষেক আর বৈশালীর ওই পুণ্যব্রত বাবুর কথা যদি সত্য হয়, তাহলে ওই শয়তান পল্লব মুখার্জি যে সুমন্ত মুখার্জি সেজে বসে আছে, তার মুখোশটা আমি টেনে ছিঁড়ে দেব। অতি পড়ায় না নাগিনী হয়ে আমি বিষে বিষে নীলে করে দেব ওই চৌধুরী বাড়ির অসম্যকর পরিসজ্জার। অভিষেকের সাথে বৈশালীর বিয়েটা হয়ে গেল। আজ ওদের ফুলসজ্জা, ওদের জীবনে মিষ্টি রাত। একটু পরেই ওরা হয়তো ফুলসজ্জার ঘরে যাবে, কিন্তু কিন্তু একটা ভয় যে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। দীর্ঘ 11 মাস পর উজ্জয়িনী যে তার বন্ধক দেওয়া সিঁদুর মায়ের মন্দির থেকে ছাড়িয়ে নিয়ে এসছে, সেই সিঁদুর যে একটু পর ওর স্মৃতিতে আমাকে পরিয়ে দিতে হবে। কিন্তু কি করবো, আমার যে ভয় হচ্ছে, আমি তো কিছু ভেবে উঠতে পারছি না। জামাইবাবু, ও জামাইবাবু, বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে হবে? দৃশ্যটা কি এখানে শেষ হয়ে যাবে? আমার জীবনের দৃশ্যটা এখানে শেষ হয়ে গেলে খুব ভালো হতো রে বৈশালী। কিন্তু দিদি যে 1 বছর পর সিঁদুর পড়বে, সেটা কি আপনার খেয়াল নেই? মোদি যে আজ গেছে তার বন্ধক দেওয়া সিঁদুরটা ছাড়িয়ে আনতে। হ্যাঁ, আর সেই সিঁদুরটা আজ রাতে তুমি নিজের হাতে আমার সিঁথিতে পরিয়ে দেবে। না না না, এটা হয় না, এটা হতে পারে না উজ্জয়িনী। কেন? তার মানেটা কি? না মানে তো আজকে ভাইয়ের মতো অভিষেক, বোনের মতো বৈশালীর ফুল সজ্জা, ওরা এখন নতুন, আমরা তো পুরনো হয়ে গেছে। আমার এসব ভাবতে লজ্জা করছে। আরে বসে ছাড়ুন তো। ওবে তুমি বাঞ্চা অমৃতপুরি ফির জামাইবাবু को बता दो कि लज्जो की छाती में गोली। দেখেছো গুলি মারার নাম করে কেমন কেমন এই মুখটা নিজের স্বামীকে ছুঁয়ে দিল। नहीं दीदी जी नहीं, दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम दुनिया को डाले डाला, हाय राम दुनिया को डाले डाला, दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम दुनिया को डाले डाला, हाय राम दुनिया को डाले डाला। চলো চলো চলো, পালিয়ে চলো। দেখতে পেয়েছো ওদের আর তর সহ্য না, পালিয়ে চলো। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো জয়নী। তুমি ঘরে যাও, আমি নিমন্ত্রিত অতিথিদের বিদায়ী সম্বর্ধনা জানিয়ে ফিরে আসছি। হ্যাঁ, এই যে উনি যেমন গেলেন অতিথিদের বিদায় সম্ভাষণ জানাতে, তেমনি আপনারা শুরু করে দিন আপনাদের মধু সম্ভাষণ। তুমিও তো একটু পরে ঘরের ভিতর গিয়ে শুরু করে দেবে মধুর আলাপন। ওরে শয়তান, এত পেটে পেটে এত চাল। ঠিক আছে, এর উত্তরটা আমি আজকে দেব না, দেব কাল সকালে। দিদি দিদি শোন, চল চল কোথায়? চোর কোথা থেকে এলো? চোর কোথা থেকে এলো? দাঁড়াও, আমি দেখে আসছি। তোর বাড়িতে চোর পড়েছে, তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসছি। ওবি ওবি যেও না, শোনো মা, চোর এসেছে। তাহলে এখন কি হবে? আচ্ছা জামাইবাবু তো পুলিশ বাবুকে নিমন্ত্রণ করেছিল, তিনি কি আসেননি? না, আমি একবার ওই রুমে গিয়ে আমি ব্যাপারটা দেখে আসি, আমি একটু চলে যাবো। আর একটুকু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। আর একটুকু চলে বেঁচে গেলাম। পুলিশ অফিসারটা আমার নেমন্তন্ন খেতে এসেছে। আমি মনে করলাম ওই নকল সুমন্ত চৌধুরীর চরিত্রটা আমি পরিবারের সকলের সামনে বলে দেবো, কিন্তু কিন্তু না,
সালা ভেবে দেখলাম ওই চরিত্রটা যদি আমি বলে দিই তাহলে আমার তো ফাঁসি হয়ে যেতে পারে। তাই আমি বললাম ওই নকল সুমন্ত চৌধুরীকে দূর থেকে গুলি করে মেরে দেব। শব্দ শোনা যাচ্ছে, কেউ আসছে বলে মনে হচ্ছে। আমি লুকিয়ে পড়ি। কোথায় চোর? কেউ তো নেই, শুধু শুধু মানুষটা গেল। এদিকে এত লোক ছুটছে। এই মা, এখন তো রাত্রে অনেক হয়ে গেল। এরপর সবাই শুয়ে পড়বে, তারপর সে আমার কাছে আসবে, তারপর তো ভোরবেলা হয়ে যাবে। না বাবা, আমি তো তখন গিয়ে একটু ঘুমিয়ে পড়ি যাই। মুখার্জিকে মেরে রাজ্য তো পাবোই, তার আগে এই রাজ্যের রাজকন্যাকে পেলে ক্ষতি কি? সতী পূর্ণব্রত, না দেরি করা যাবে না। আজ এই ফুলসজ্জার রাতে ওর যৌবনটা আমাকে চেটে ফুটে খেতে হবে। আমি তোমার সাথে ফুলসজ্জা করবো। আমি আগে ছিচকিনিটা তুলে দিই, তারপরেই তো খেলবো। দাঁড়া যৌবনটা আমি চেটে ফুটে খাবো। যৌবনের বিষ দাঁতগুলোকে ভেঙে তারপরে জামাই বাবু যে তো দিদির স্মৃতিতে সিঁদুর ভরিয়ে দেবে, সেই শয়তানকে গুলি করে মারবো। তো দিদি ওই ভক্তের মন্ত্রটা এর মধ্যেই আছে। এইরকম করলি তুই? কিছু মনে করবে না মিস্টার চৌধুরী, আমি পুনঃপ্রথম গ্যাস করছি। আমিও শেষবারের মতো আমার জামাইয়ের মুখটা একবার দেখে নি। দাঁড়াও, আমি
জরুরি দরকার আছে। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। অসুবিধা হলে ফোন করবেন। ওরে মাধব, তোর জন্যই আজ বৈশালী মায়ের ইজ্জত রক্ষা হলো রে মাধব, তোর জন্যই। দাদা, মাধব আমার খ্যাপা হোক, কিন্তু আজও মানুষ হয়েছে। আমার বড় ছেলের মতো মদ খেয়ে বাবাকে জানোয়ার বলে গালিগালাজ করেনি। তাই এখানে যত অসহায় বাবা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ছেলেকে প্রকৃত শিক্ষা দিতে না পারেন তবে তাকে মূর্খ করে রাখুন। প্রকৃত মানুষ হতে শেখান, প্রকৃত মানুষ হতে শেখান। মাধব, চল চল, আমরা ভেতর যাই, চল হরিহর। অভিষেক, তুই বৈশালী যাই। বৌদির কাছে যা। হ্যাঁ, আমি বৌমাকে গিয়ে খবরটা দিয়ে আছি। বাবা, আপনার সাথে একটা জরুরি কথা আছে। যা বলবার তাড়াতাড়ি বল। জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত বাবা, তাই সবকিছু জেনে শুনেও এত বড় অঘটনটা আমি ঘটতে দিতে পারি না। এ কি তুই বলছিস? তো অঘটন, সত্য কথা, এসব তুই কি বলছিস? কি বলছিস? মাফ করবেন, আমি আপনার ছেলে সুমন্ত চৌধুরী নই। না 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 রে, কি বলছিস তুই? কি? আপনার ছেলে সুমন্ত চৌধুরী 1 বছর আগে মারা গেছে। না রে না, সুমন্ত। সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আশ্চর্য লোক, আমি বারবার বললাম 1 বছর ধরে বন্ধক দিয়ে সিঁদুর, আজ নিজের হাতে তোমাকে আমার সিঁদুরতে করে দিতে হবে, কিন্তু তার আসার নামই নেই। না, এই সিঁদুর কোটাটা এখানে রেখে দেখে আসি তো, দেখে আসি তিনি কোন মহান কাজে ব্যস্ত হয়ে আছে। কোথায় যাচ্ছিলে যেন? এই যে আপনাকে খুঁজতে। কোথায় ছিলে বলো তো? এই বাগানে ছিলাম। কোথায় ছিলে? বাগানে? হ্যাঁ। শোনো, আমি জানি 1 বছর ধরে তুমি অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক অভিমান করেছো, কিন্তু কিন্তু বিশ্বাস করো, যেদিন তুমি আমাকে বললে যে আমার পেটের বাঁদিকে একটা লাল চড়ুল আছে, সেদিনই আমার জীবনের সমস্ত ভুল ভেঙে গিয়েছিল। কোনো কিন্তু নয়, আজ তুমি আবার নতুন করে আমার সিঁদুরে সিঁদুর পরিয়ে দেবে। দাও দাও। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন জয়নি? তা হবো না ব্যস্ত? আমি যে নীরব তপ্ত গ্রীষ্মের শস্য শূন্য মাটি, আর আমি যে সেই মাটির ধুধু করা একটা মাঠ। তাহলে তোমার সেই ধুধু করা মাঠে মেঘে এসে সেই মেঘে যে ঝড় উঠবে উজ্জয়িনী। ঝড়? হ্যাঁ, ঝড় উঠবে। সে যে স্বপ্ন ভাঙা ঝড়, ঘর ভাঙা ঝড়, হৃদয় ভাঙা ঝড়। সেই ঝড়ে যে সমাজ, সংসার, নীতি, আইন, সংসার সব যে ভেসে যাবে উজ্জয়িনী। না না না, কিচ্ছু ভাসবে না, কিচ্ছু চুরমার হবে না। আমি যে তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী, সহকর্মিনী। ঝড় আনা স্বামীকে আমার এই বুকে জড়িয়ে ধরে আমি বলবো, বন্ধুমণি দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে ফেরার পালা, নেই তো কিছু চাওয়া, বন্ধুমণি
পরানো হয়নি? কি সিঁদুর পরানো হয়নি? তো তো কি হয়েছে? পরিয়ে দাও, আমি বলছি এক্ষুনি এখান থেকে সিঁদুর নিয়ে তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও। পরিয়ে দেবো, পরিয়ে দেবো, একটু অপেক্ষা করো, পরিয়ে দেবো। চলো, আমি একটু বাগান থেকে আমার সঙ্গে চলে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। এই সিঁদুরটা কিন্তু আমি এখানে রেখে গেলাম। আমি না তোমার আগে বাগানে গিয়ে ওই চাঁদের আলোয় স্নান করে নেব, বুঝেছো মশাই? বুঝেছি, বুঝেছি জুনিয়র, বুঝেছি বলেই তো আমি অংশমান বাবুকে সব কথা বলে দিয়েছি। কিন্তু অংশমান বাবু এখন আসছেন না কেন? ওনার তো আসার কথা। যাই যাই তো একটু এগিয়ে গিয়ে দেখে আসি। বাগানে যেতে বলে সে নিজেই কোথায় চলে গেল? কোথায় গেল? কি আমি তো এক্ষুনি সিঁদুরটা এখানে রেখে গেলাম। আমার সিঁদুরটা কে নিল? কে কে নিয়েছে আমার সিঁদুর? কে নিয়েছে আমার সিঁদুর? আরে ওই তো কাকা আসছে। কাকা, আমার সিঁদুর কৌটোটা এখানে ছিল, কে নিয়েছে আমার সিঁদুর? ওই বৌমা, আমি তো তোমার সিঁদুর কৌটোর ব্যাপারে কিছু জানি না। জানো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওই মাধব ঠাকুরপো নিশ্চয়ই এই সিঁদুর কৌটোটা নিয়ে আমার সঙ্গে মজা করছে, তাই না? কোথায় গেল মাধব ঠাকুরপো? মাধব ঠাকুরপো! না 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 বৌদি, আমি তোমার সিঁদুর কত নিইনি। কি নাওনি? তুমি আমার সিঁদুর কৌটো? এ কি কাকা, কাকা কাঁদছে, তোমার চোখেও জল? ও বুঝতে পেরেছি, তোমরা ভেবেছো আমার অমঙ্গল হবে, তাই না? আরে দূর দূর দূর, ওসব কিচ্ছু হবে না। তোমরা দেখো না, এক্ষুনি এক্ষুনি ফুলসজ্জার ঘর থেকে বৈশালী আর আমার ঠাকুরপো এসে বলবে আমরা তো সিঁদুর কৌটো নিয়ে নি। কি বলছিস তুই বৈশালী? তুই সিঁদুর কৌটো নিসনি? মাধব ঠাকুরপো নেয়নি, কাকা কিছু জানে না? তাহলে গেল কোথায় আমার সিঁদুর কৌটো? গেল কোথায়? কোথায় গেল আমার সিঁদুর কৌটো? কোথায় গেল আমার সিঁদুর কৌটো? কে নিয়েছে? কে নিয়েছে আমার সিঁদুর কৌটো? কে নিয়েছে? কে নিয়েছে? বৈশালী, বৈশালী বল না, বল না, তুই জানিস, তুই জানিস, বল না, বল না, কে নিয়েছে আমার সিঁদুর কৌটো? সে এক ভয়ঙ্কর চরিত্র, সে সর্বনাশা চোর? আচ্ছা বাবা, আপনি তো জেগেছিলেন, তাহলে তাহলে আপনি সেই চোরটাকে ধরতে পারেননি? কি করে ধরবো বৌমা? চুরি যে করেছে তাকে কি করে ধরবো? সে যে নিজেই চোর। বাবা, আপনি হেয়ালি বন্ধ করে পরিষ্কার করে বলুন না, কে নিয়েছে আমার সিঁদুর? কে? আমি 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 করেছি তোমার চুরি বৌমা, আমি তোমার কৌটো চুরি করি। দাদা, আপনি কি বললেন? আপনি চুরি করছেন আমার সিঁদুর? শ্বশুর হয়ে নিজের পুত্রবধূ সিঁদুর চুরি করেছেন? বাবা, আপনি না আপনার ছেলেকে দিয়ে সিঁদুর পরিয়ে আমাকে একদিন এই চৌধুরী বংশের গৃহবধূ করে এনেছিলেন। তাহলে বলুন বলুন বাবা, বলুন, শ্বশুর হয়ে পুত্রবধূ সিঁদুর চুরি করতে আপনার লজ্জা করছে না? না না না, আমার কোনো লজ্জা নেই, আমার কোনো লজ্জা নেই। সব লজ্জা আমার অসার হয়ে গেছে। আমি পুত্রবধূর সিঁদুর চুরি করে আমি ধরা পড়ে গেছি। তুমি আমাকে অভিশাপ দাও বাবা, তুমি আমাকে অভিশাপ দাও, অভিশাপ। বাবা, বাবা কেন করলেন? কেন করলেন আপনি এমন? দিয়ে দিন বাবা। না বাবা, আমি আপনাকে না, আমি দেবো না, আমাকে আমার সিঁদুর দিন। আমি দেবো না। আপনার সিঁদুরের টিপ ছুঁয়ে যে কোনোদিন আর ভোরের সূর্য উঠবে না উজ্জয়িনী দেবী,
মাথার ঘুমটা কোনোদিন আর কাউকে নিয়ে যাবে না ওই ভালোবাসার দিক। মানে মাফ করবেন, আমি সুমন্ত চৌধুরী নই, আমি এক জেল পালানো আসামি পল্লব মুখার্জি। আপনার স্বামী সুমন্ত চৌধুরী 1 বছর আগেই মারা গেছে। তাহলে তাহলে যেটাকে লেখা সুমন্ত দাস চিঠি নতুন সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার ঘটনা এক রহস্যময়কর ঘটনা। আর এই ঘটনার আসল সত্য জানে এই জানোয়ার পুণ্যপ্রতারের শয়তান নিখিলের। বল বল আসল ঘটনাটা বল। বলছি সুমন্ত বাবুকে মার্ডার করার প্ল্যান করেছিলেন পূর্ণব্রত বাবু। তারপর তার হাতে একটা চিঠি লিখিয়ে নেয়, আর তারপরে তাকে পিছন দিক থেকে গুলি করে মেরে দেয় তাকে। আর তারপরে তার লাশটাকে টানতে নিয়ে গিয়ে আমি আর পূর্ণব্রত বাবু হলদিয়া নদীতে ভাসিয়ে দিই। ভগবান! এরপরের ঘটনাটা আমার মুখে শুনুন। গীতার ভাই তাপসকে খুন করার অপরাধে আমি 10 বছর জেল খাটতে যখন একদিন সুযোগ বুঝে জেল ভেঙে জেল থেকে বেরিয়ে চলে আসি, তখন নদীর ধারে সুমন্তবাবুর লাশটা দেখতে পাই। সুমন্তবাবুকে অবিকল আমার মতো দেখতে দেখে তার ব্যাগে পাওয়া তার ডায়েরি পড়ে তার সমস্ত কিছু জানার পর তার বিষয় সম্পত্তির ওপর আমার লোভ বেড়ে যায়। তাই আমি ওই পল্লব থেকে আবার সুমন্ত চৌধুরী হয়ে আপনাদের সংসারে এসে ঢুকে পড়ি। কিন্তু যখন আমার বিবেক দংশিত হই, তখন আমি আবার ওই সুমন্ত চৌধুরী থেকে আবার পল্লবে ফিরে আসি। চুপ করো পল্লব, তুমি চুপ করো। আমি যে আর শুনতে পাচ্ছি না। বাবা, আমি যে আর শুনতে আমার আছে না, আমার আজকে খুব মজা হচ্ছে। হ্যাঁ, খুব মজা। এই জানিস আজ না আমি আবার সিঁদুর পরে শ্রীমন্দিরে সাজবো রে। এই চৌধুরী ভাইয়ের গৃহবধূ। তুই আর কখনো সিঁদুর পড়তে পারবি না। তুমি সর্ববান হও বৌদি। তাহলে আমি কি ঠাকুর বিধবা গো, বিধবা! যে কথাটা তোমরা কেউ বলতে পারছিলে না, সেই কথাটা আমি বলে দিলাম। মহেশ্বর, যে কাজটা তোমরা কেউ করতে পারছিলে না, সেই কাজটা আমি করে দিলাম। এই নাও। আজ বৈশালীর এই শুভ দিনে বৈশালী তার নিজের দিদিকে নিজের হাতে সারা জীবনের জন্য বিধবা সাজিয়ে দিল। ইন্সপেক্টর স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন, আমাকে গ্রেপ্তার করুন। না কেন গীতা? না কেন রে বাসা? তোকে তো আমি যাওয়ার সময় দিয়ে যাচ্ছি পিতৃত্বের পরিচয়, তোমাকে দিয়ে যাচ্ছি স্ত্রীর স্বীকৃতি, আর নিজেকে লোভ, লালসা, ব্যভিচার, মায়া, মমতা, ভালোবাসা থেকে দিয়ে দিলাম চিরদিনের মতো নিষ্কৃতি। না, আপনারা কেউ আমাকে নিষ্কৃতি দেবেন না। কেন দেবেন? আমি তো চোর। এই দেখুন আমি শ্বশুর হয়ে নিজের হাতে করেছি পুত্রবধূর সিঁদুর।